লজ্জায় ঈশার কান দুটি লাল হয়ে গেল। তাকে আরও লজ্জায় ফেলে দিয়ে রাত হঠাৎ ঈশার ঠোঁট জোড়া নিজের ঠোঁট জোড়ার মাঝে আবদ্ধ করে নিল। তারপর তার সর্বাঙ্গে বিচরণ করাতে লাগলো নিজের অবাধ্য হাতের ছোঁয়া স্পর্শ। এভাবে একসময় দুজনকে ঘনিষ্ঠভাবে উষ্ণ আলিঙ্গন করতে লাগলো। দুজনের নিঃশ্বাস প্রশ্বাস ও হৃদস্পন্দন ক্রমশ তীব্র থেকে তীব্রতর হয়ে উঠল। রাত্রে বাড়ার সঙ্গে সঙ্গে একসময় দুজন হারিয়ে গেল গভীর এক সুখের অন্তরালে। অ্যান্টোনিও প্যালেস ভোর হওয়ার সাথে সাথে পুনরায় নতুন রূপ জেগে উঠেছে। অগণিত গার্ডস ও স্টাফরা রোবোটিক স্টাইলে নিজেদের প্রাত্যহিক কাজ শুরু করে দিয়েছে। প্যালেসের চারপাশে অসংখ্য বাগান ও বিভিন্ন প্রজাতির উদ্ভিদ লাগানোর ফলে প্যালেস জুড়ে কৃত্রিমতার মাঝে প্রাকৃতিকতার মিশেলে গম্ভীর্যতার সাথে সাথে যেন এক প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। সকাল সকাল বেডে হাত রে নিজের পাশে শুয়ে তাকে অনুভব করতে না পেরে চট করে চোখ খুলে তাকালো এরিস। মুহূর্তের মধ্যেই দপ করে জ্বলে উঠল তার চোখ জোড়া। হুড়মুড় করে উঠে বসে চারিদিকে একবার সতর্ক দৃষ্টিই বোলালো এরিস। না, কোথাও সেটা নেই। উন্মুক্ত শরীরের উপরাংশে দ্রুত হাতে ধূসর রঙের একটা টি শার্ট জড়িয়ে নিল এরিস। তারপর দ্রুত পায়ে বেরিয়ে গেল রুম থেকে। সিঁড়ি বেয়ে দোতলা থেকে নিচে নামতেই কিচেন কাউন্টার থেকে মেয়েলি হাসাহাসি আর চাপা গুঞ্জনের আওয়াজ ভেসে এলো। এরিস ভ্রু কুচকে সেদিকে এগিয়ে যেতেই লক্ষ্য করলো কিচেনের দায়িত্বে অবস্থানরত ফিমেল স্টাফ ও শেফরা ফর্মাল ড্রেস আপে এক কোনায় গুটি সুটি মেরে দাঁড়িয়ে রয়েছে। আর কিচেনের মধ্যে বেশ আয়েশ ফুর্তি করে রান্না চাপিয়েছে 3 রমণী। এরিসের প্রিয় 3 নারী, রিজওয়ানা খান, অনুপমা শেহরিন ও শ্বেতা। রিজওয়ানা খানও বর্তমানে শ্বেতার সত্যিটা জানেন, তাই তিনিও তাকে আগের মতো করে মেনে নিয়েছেন। কেন যেন দৃশ্যটা দেখে অস্থির এরিসের মনটা মুহূর্তের মাঝে একটা শান্তিপূর্ণ শীতলতায় ছেয়ে গেল। প্রথমবারের মতো অনুভূত হলো তার একটা পূর্ণাঙ্গ পরিবার রয়েছে, ভালোবাসার মানুষগুলো তার সাথেই রয়েছে। একটা দীর্ঘশ্বাস ফেলে এরিস কিচেনের দরজার কাছে গিয়ে বুকে 2 হাত গুজে দেয়ালের সাথে ঠাস মেরে দাঁড়িয়ে রইল। এরিসকে দেখে উপস্থিত সকলের গল্প গুজব ও হাসাহাসি মুহূর্তেই থেমে গেল। অথচ এরিস নির্নিমেষ দৃষ্টিতে গম্ভীর মুখে তাদের দিকে আছে। কিছুক্ষণের মধ্যে নীরবতা ভেঙে রিজওয়ানা খান হাসি মুখে বলে উঠলেন, তুমি এসে গেছো, ভালো হয়েছে দাদু ভাই। বৌমা আর নাত বউ দুজন আজকে নিজেদের হাতে রান্না করেছে, জেদ ধরিয়েছিল, তাই ভাবলাম আমিও তাদের সাথে যোগ দিই। অনেক দিন হলো নিজের হাতে রান্না করা হয় না। এরিস গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, এত তো স্টাফ আর শেফ থাকতে তোমাদের কিচেনে রান্না করার কি দরকার ছিল? অনুপমা শেহরিন ওভেনে চিকেন কারি চামচ দিয়ে নাড়তে নাড়তে হাসি মুখে বললেন, শেফদের রান্না নিজের প্রিয়জনদের হাতে রান্না বুঝি এক হলো বাবা? প্রিয়জনদের হাতের খাবারের যে স্বাদ থাকে সেটা অন্য কোথাও শত খুঁজলেও তুমি পাবে না। শ্বেতা নিজের শাশুড়ি মায়ের সাথে তাল মিলিয়ে বলে উঠল, একদম ঠিক বলেছো মা, আমরা সবাই মিলে এত সুস্বাদু সুস্বাদু বাঙালি খাবার রান্না করছি, সেটা কি ওই ইতালিয়ান শেফরা বানাতে পারবে? আর উনি তো একদম বিদেশি লতাপাতা খেতে খেতে মুখ বিষাদ বানিয়ে ফেলেছেন। তাই তো এরকম ঝরঝরে চিকন চালের ভাত, সরষে ইলিশ, গরুর মাংসের কালাভুনা, রুই মাছের ঝোল, কাতলা মাছের দো পেঁয়াজা, দেশি মুরগির মাংস, ডালের চচ্চড়ি ওনার মুখে সহ্যও হবে না। কথাটা বলে এই সেদিকে একটা মুখ ভেঙচি কাটল শ্বেতা। রিজওয়ানা খান ও অনুপমা শেহরিনের কাণ্ড দেখে মুখ টিপে হাসলেন। এদিকে এরিস শ্বেতার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ করে ভ্রু নাচিয়ে নাচিয়ে চোখের ইশারা বুঝল। এখন আমার মা আর দাদিকে সামনে পেয়ে আমাকে খুব কথা শোনাচ্ছ, তাই না? একবার রুমে একা পেয়ে নি তোমাকে, তখন মজা বোঝাবো। শ্বেতাও উল্টো চোখ রাঙানি দিয়ে বলল, তোমাকে আমি একদমই ভয় পাই না। সেটা তো পরে বোঝা যাবে এডিকশন, তখন তো আমার সামনে বাঘ এনে থেকে একদম বিড়াল ছানা হয়ে যাবে। তুমিও তো মাঝে মাঝে আমার সামনে বাঘ থেকে বিড়াল ছানা হয়ে যাও, সেটার কি? সেটাতে তুমি আমাকে সিরিয়াস করে ফেলো বলে, কিন্তু এখন থেকে আর বলছি না। এভাবে চোখের ইশারায় দুজন বেশ কিছুক্ষণ উত্তপ্ত বাক্য বিনিময় করলো। তারপর এরিস নিজের রুমে আবার চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। আর শ্বেতা নিজের মা ও শাশুড়ি মাকে নিয়ে আবারও রান্নায় ব্যস্ত হয়ে পড়ল। অ্যাড্রিয়ানো প্যালেসের বিশাল বড় কনফারেন্স রুমে এই মুহূর্তে মাফিয়াদের খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং অনুষ্ঠিত হচ্ছে, তাই এই রুমের বাহিরে ও আশেপাশে অত্যন্ত কড়া সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করা হয়েছে। অত্যন্ত গাম্ভীর্যতার সাথে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হচ্ছে সেই মিটিং। মূলত এই সময়টার জন্য আলাদাভাবে কিছু করার রুলস ও রেগুলেশন চালু করেছে। মিটিংয়ের সময় কেউ কনফারেন্স রুমের নির্দিষ্ট সীমা অতিক্রম করতে পারবে না এবং প্যালেসের কেউ এটার আশেপাশেও ঘেঁষতে পারবে না।
অগণিত মাফিয়া, গ্যাংস্টার ও তাদের কর্মচারীদের ভিড়ে সকলের মধ্যপণি হয়ে একটা রয়্যাল সোফার ফর্মাল ব্ল্যাক আউটফিটে পায়ের উপর পা তুলে অত্যন্ত গাম্ভীর্যতার সাথে ব্যক্তিত্ব সহকারে বসে রয়েছে এরিস। অসাধারণ ও প্রফেশনাল বাক্য বিনিময়ের মাধ্যমে সকলের সাথে গুরুত্বপূর্ণ ডিল ও টপিক নিয়ে ডিসকাশন করছে সে। তার সাথে ফারহান সহ আরও অসংখ্য ব্যক্তিগত কর্মচারী রয়েছে, তারা তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় মতামত দিয়ে সহায়তা করেছে। হঠাৎ করে কনফারেন্স রুমে চিরাচরিত নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে মিটিং রুমে দরজা খুলে দ্রুত পায়ে ভেতরে প্রবেশ করল শ্বেতা। এত গাম্ভীর্যপূর্ণ একটা পরিবেশের মাঝে হঠাৎ করে একজন সুদর্শন ও অপরিচিত মুখের আগমন ঘটায় উপস্থিত সকলে তার দিকে বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। অবশ্য এরিস ও শ্বেতার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকা অনেকেই শ্বেতাকে চেনে, তবে বর্তমানে বেশিরভাগেরই অচেনা সে। তবে যারা তাকে বিয়ের অনুষ্ঠানে দেখেছিল তারা বেশ বিস্মিত হয়েছিল, কারণ শ্বেতা চেহারার গড়ন অনেকটা পরিবর্তিত হয়ে গিয়েছে। শ্বেতাকে হঠাৎ কনফারেন্স রুমে দেখে এরিস প্রথমে প্রচণ্ড বিস্মিত হলেও পরক্ষণে প্রচণ্ড রাগ উঠে গেল তার, কারণ উপস্থিত এত ভয়ঙ্কর গ্যাংস্টার ও মাফিয়াদের মাঝে নিজের একান্ত দুর্বলতাকে কখনোই সামনে আনতে চায় না এরিস। তার উপর এতগুলো পুরুষের দৃষ্টি এই মুহূর্তে শ্বেতার উপর স্থির, যারা এখনো অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছে। ব্যাপারটায় প্রচণ্ড রাগান্বিত হয়ে উঠল এরিস। দাঁতে দাঁত চেপে হাত জোড়া মুষ্টিবদ্ধ করে নিল সে। চোখ দুটো কেমন লাল টকটকে হয়ে উঠল। এরিসের রাগান্বিত মুখশ্রী এবং এত মানুষকে তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে বেশ ঘাবড়ে গেল শ্বেতা। কয়েকটা শুষ্ক ঢোক গিলে সে মনে মনে ভাবল, এত উত্তেজিত হয়ে সরাসরি মিটিং কনফারেন্স রুমে তার ঢুকে পড়া উচিত হয়নি। এর জন্য না জানি এরিস তাকে কী শাস্তি দেয়। শ্বেতার কনফারেন্স রুমে প্রবেশের কিছুক্ষণের মধ্যে কয়েকজন কালো পোশাক ও অস্ত্রধারী গার্ড সেখানে ছুটে আসলো। শ্বেতার পেছনে দাঁড়িয়ে পড়ে তারা এরিসের উদ্দেশ্যে বিনীত ভঙ্গিতে মাথা নত করে ভয়ার্থ কণ্ঠে বলতে লাগলো, আমরা ম্যামকে আসতে দিতে চাইনি স্যার, উনি জোর করে ভেতরে ঢুকে গিয়েছেন, আর আমরা তার সাথে কোনো ধরনের বিয়াদবি করতে পারিনি, কারণ তাকে টাচ করা তো দূরের, তার দিকে চোখ তুলে তাকালেও আপনি আমাদের নিষেধ করেছেন। এরিস স্থির ও অবিচল দৃষ্টিতে শ্বেতার দিকে তাকিয়ে রইল। শ্বেতা আমতা আমতা করে কিছু বলার চেষ্টা করতেই এরিস হঠাৎ দৃঢ় ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে অত্যন্ত রাশভারী আওয়াজে সকলের উদ্দেশ্যে ঘোষণা করল, আজকের জন্য মিটিং ক্যান্সেল, আর এরপর থেকে কোনো মিটিংয়ে অ্যাড্রিয়ানো প্যালেসে অনুষ্ঠিত হবে না। মিটিংয়ের জন্য অন্য জায়গায় আলাদা কনফারেন্স হল তৈরি করবো আমি। কথাগুলো বলেই শ্বেতার দিকে এগিয়ে গিয়ে তার হাত শক্ত করে ধরে হন হন করে বাইরে বেরিয়ে এলো এরিস, আর পেছনে রেখে গেল এক ঝাঁক বিস্মিত মানুষদের। তোমাকে বারবার মানা করেছিলাম না এই প্যালেসের বাইরে কোনো পুরুষ মানুষের সামনে না আসতে, অথবা কনফারেন্স রুমে মিটিং চলাকালীন তার আশেপাশে না ঘেঁষতে। তোমার জন্য সমস্ত গার্ডদের কঠোরভাবে আমি নিষেধাজ্ঞা দিয়েছি তোমার দিকে চোখ তুলেও না তাকানোর জন্য। যে কখনো ভুল ক্রমেও তাকিয়েছে তাকে কঠোর শাস্তি দিয়েছে আমি। আর সেই তুমি কি করে এতগুলো গ্যাংস্টার আর মাফিয়াদের সামনে চলে এলে? তুমি কি লক্ষ্য করেছিলে ওরা তোমার দিকে কিরকম দৃশ্যতে তাকিয়েছিল? এক হাতে শ্বেতা দুই হাত পিছমোড়া করে শক্তভাবে চেপে ধরে এবং অপর হাতে তার চুলের মুঠি ধরে দাঁতে দাঁত চেপে প্রচণ্ড ক্রুদ্ধ স্বরে কথাগুলো বলল এরিস। অপরদিকে শ্বেতা প্রচণ্ড ব্যথায় চোখ মুখ কুঁচকে নিল, সেই সাথে চোখ থেকে দুপাটা অভিমানী অস্ত্র গড়িয়ে পড়ল তার। এতদিন যাবৎ এই দীর্ঘ সময়ে কখনো এরিস তার সাথে এভাবে কথা বলেনি কিংবা এরকম ব্যবহার করেনি, অথচ আজ হঠাৎ এমন ব্যবহার করায় সে তার মনের আকাশে কালো মেঘ ছেয়ে গেল। অবশ্য এতে তারও দোষ ছিল, সেটাও অস্বীকার করার উপায় নেই। শ্বেতা বেদনা বিদীর্ণ কণ্ঠে বলল, ছাড়ো এরিস, আমার ভীষণ ব্যথা লাগছে। এরিস শ্বেতার হাত দুটো আরো জোরে মুচড়ে দিয়ে আগের মতো করেই বলল, আমারও ভীষণ ব্যথা লেগেছিল জানো কখন? যখন এই বাস্টার্ডগুলো তোমার দিকে অন্যরকম দৃশ্যতে তাকিয়েছিল। এইখানে ব্যথা লেগেছিল। কথাগুলো বলে শ্বেতাকে আঙ্গুল দিয়ে নিজের হৃৎপিণ্ডের দিকে নির্দেশ করে দেখালো এরিস। শ্বেতা অশ্রুসিক্ত দৃষ্টিতে একবার সেখানে আরেকবার এরিসের মুখ পানে তাকালো, অথচ এরিসের মুখে চোখে এখনো ভয়ঙ্কর ক্রোধ খেলা করছে, রাগে গজ গজ করছে সে। শ্বেতা কয়েক ফোঁটা অশ্রু বিসর্জন দিয়ে দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করল, কিন্তু আমাদের বিয়ের দিন তো তুমি বলেছিলে সমগ্র মাফিয়া টেরিটরির সামনে আমাকে পরিচয় করিয়ে দিয়েছো তুমি, তবুও কারো সাধ্য নেই তোমার কাছ থেকে আমাকে ছিনিয়ে নেওয়ার কিংবা আমার দিকে কুদৃষ্টি দেওয়ার, তাহলে আজকে এরকম রিয়াক্ট কেন করছো? এরিস ঘন ঘন কয়েকটা নিঃশ্বাস ফেলে সে তার হাত দুটি চুলের মুঠি ছেড়ে দিয়ে তার কোমর পেঁচিয়ে ধরে এক টানেই নিজের কাছে নিয়ে গেল।
তারপর তার দুই গাল ধরে চিবিয়ে চিবিয়ে বলতে লাগলো, হ্যাঁ, আগেও বলেছিলাম আর এখানে বলছি, সমগ্র মাফিয়া টেরিটরি কেন বিশ্ববাসী জানবে তুমি আমার ওয়াইফ, এরিস এড্রিয়ানোর ওয়াইফ। কিন্তু কেউ তোমার দিকে চোখ তুলে তাকানোর স্পর্ধা করতে পারবে না। এতদিন পর্যন্ত কেউ সেটা করার সাহস পর্যন্ত পায়নি, অথচ আজকে পেয়ে গেল। কারণ সব জায়গায় তোমাকে উপস্থাপন করা যায় না। পরক্ষণে এরিসের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি খেলে গেল। সে তার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, ডোন্ট ওয়ারি ওয়াইফি, যারা যারা তোমার থেকে চোখ তুলে তাকিয়েছে আজকের পর থেকে আর তাদের চোখ দূরে অবশিষ্ট থাকবে না। এরিসের ঠান্ডা কণ্ঠের হুঁশিয়ারিতে শ্বেতা কেঁপে উঠল। এরিসের দিকে বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে সে বলে উঠল, তুমি আবার ওই পাগলামিতে মেতে উঠবে? এরিস তার গলায় ও ঘাড়ে মুখ ঘষতে ঘষতে হাসকে কণ্ঠে বলল, তোমার জন্য আমার পাগলামি আজীবন উন্মুক্ত থাকবে এরিকশন। কিন্তু তুমি তো মায়ের কাছে বলেছিলে যে তুমি এই মাফিয়া টেরিটরি ছেড়ে দেবে। এরিস এবার মুখ উঠিয়ে সে তার মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, এই কথা তুমি জানলে কিভাবে? সে তার স্বতঃস্ফূর্ত উত্তর ভেসে এলো, মা যেদিন তার অতীত কাহিনী তোমায় শোনাচ্ছিলেন সেদিনের সকল কথাবার্তা আমি আড়াল থেকে শুনে ফেলেছিলাম, কিন্তু কখনো তোমাদেরকে সেটা বুঝতে দিইনি আমি। এরিস একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মাফিয়া কিংবা অন্ধকার জগৎ কখনো পুরোপুরিভাবে ছেড়ে দেওয়া যায় না। একবার সেখানে প্রবেশ করা মানে আজীবনের জন্য সেখানে বন্দী হয়ে যাওয়া। এখানে প্রবেশ করার উপায় আছে, কিন্তু উত্তরণের উপায় নেই। কারণ হাতে একবার রক্ত লেগে গেলে সেটা কখনো মুছে যায় না। আমার ঘরে বিশাল সাম্রাজ্য আমি ছেড়ে দিলেও সেটা আমার পিছু ছাড়বে না। পিছু ছাড়বে না আমার অগণিত শত্রু ও তাদের কালো ছায়া। আর মৃত্যু আমাকে তাদের মোকাবিলা করে যেতে হবে। তবে আমি যথাসম্ভব চেষ্টা করব সেসব থেকে বেরিয়ে আসার জন্য। আবার অন্ধকার জগৎকে সম্পূর্ণরূপে প্রতিকার করতে না পারলেও প্রতিরোধ করে যেতে হবে আমায়। সেটা হঠাৎ এরিসের হাত দুটো চেপে ধরে দৃঢ় কণ্ঠে বলে উঠল, তোমার লড়াইয়ে আজীবন আমি তোমার সহসঙ্গীর ভূমিকা পালন করব। মৃত্যুর আগ অবধি তোমার হাত আমি ছাড়বো না। এরিস কয়েক মুহূর্ত পলক্ষীন দৃষ্টিতে শ্বেতার দিকে তাকিয়ে রইল। তার চোখে মুখে সন্তুষ্টির ছায়া দেখা গেল, সেটা সে মুখে প্রকাশ করল না। তারপর এরিস হঠাৎ করে শ্বেতাকে বেডে ছুঁড়ে ফেলে দিল। শ্বেতা কিছু বুঝে ওঠার আগে এরিস তার উপর ঝাঁপিয়ে পড়ে ওর সম্পূর্ণ দেহটা নিজের আয়ত্তে নিয়ে নিল। এক হাতে শ্বেতার কোমর পেঁচিয়ে ধরে অন্য হাতে তার দুই হাতের কবজি একত্রে ধরে মাথার উপর নিয়ে রাখল। তারপর হতভম্ব শ্বেতার চোখে চোখ রেখে মাদকতাময় কণ্ঠে বলল, কিছুক্ষণ আগের করা তোমার অপরাধ ভুলে যায়নি আমি এরিকশন। এর জন্য শাস্তি তো তোমারও প্রাপ্য, আর তোমাকে আমি সেই শাস্তি দেব নিজের লাভ টর্চার করার মাধ্যমে। কথাগুলো বলে শ্বেতার ঠোঁট জোড়া নিজের দুই ঠোঁটের আয়ত্তে নিয়ে এলো এরিস। শ্বেতা বারবার ছটফট করে কিছু বলতে চেষ্টা করলেও এরিসের দৃঢ় ও উষ্ণ আলিঙ্গনে সেটা অসম্পন্নই রয়ে গেল। এরিকশন, এরিকশন, দরজা খোলা বলছে। আর একটা সেকেন্ড দেরি হলেও আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। খাবার খাচ্ছ না কেন তুমি? কতগুলো মুহূর্ত তোমায় দেখিনি আমি। তোমার স্পর্ধা কি করে হলো আমার থেকে দূরে দূরে থাকার? দরজা ধাক্কাতে ধাক্কাতে বেশ জোরে চেঁচিয়ে কথাগুলো বলল এরিস। যদিও পিনকোড ব্যবহার করে দরজা খোলা যায়, তবে সেটা আগেই সেটা পরিবর্তন করে দিয়ে ভেতর থেকে দরজা লক করে দিয়েছে। বেশ কয়েক ঘন্টা ধরে সে খাবারও খাচ্ছে না, আর কারোর সাথে কথাও বলছে না। রিজওয়ানা খান ও অনুপমা শেরিন এতে বেশ চিন্তিত হয়ে পড়েছেন। তার অসংখ্যবার ডাকলেও সেটা কোনো সাড়া দেয়নি। তারপর কথাটা এরিসের কানে যেতে সে প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়ে। একসময় ধৈর্যের সীমা ভেঙে গেলে এরিস দরজা ভাঙার সিদ্ধান্ত নেয়, কিন্তু তাকে অবাক করে দিয়ে ঠিক সেই মুহূর্তে শ্বেতা দরজা খুলে দেয়। তবে তার চোখ মুখ বেশ নিষ্প্রাণ ও মলিন লাগছে। এরিস কিছু মুহূর্তের জন্য থমকে গেলেও পরক্ষণে রাগে তার মাথা চড়চড়িয়ে ওঠে। সে তার দুই কাঁধ শক্ত করে চেপে ধরে রাগান্বিত কণ্ঠে বলতে থাকে, এভাবে দরজা বন্ধ করে বসেছিলে কেন তুমি? জানো কতটা টেনশনে পড়ে গেছিলাম আমি। মামা আর দাদি যেন ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিল। আমাদের টেনশনে ফেলে দিয়ে খুব আনন্দ পাচ্ছিলে তুমি। সে তার কাঁধ ছাঁকে কথাগুলো বলল এরিস। সেটা তবুও নিরত্তর, যেটা দেখে এরিস বেশ অবাক হলো। সে হঠাৎ সে তার দুই গাল আলতো করে চেপে ধরে কণ্ঠ যথাসম্ভব নরম করে বলল, কি হয়েছে তোমার এডিকশন? তোমার চোখ মুখ এমন মলিন আর বিষণ্ণ লাগছে কেন? কি হয়েছে আমাকে খুলে বলো। এরিসের নরম কথাবার্তায় সেটা হঠাৎ ঠোঁট উল্টে কেঁদে দিল, যার জন্য এরিস কিছুটা হতভম্ব হয়ে গেল। শ্বেতা এরিসের বুকে কয়েকটা কিল বসিয়ে দিয়ে কান্না বিজড়িত কণ্ঠে বলতে লাগলো, তুমি খুব খারাপ এরিস, তুমি আমার একটা কথাও শোনো না, না জেনে আমার সাথে সবসময় উল্টাপাল্টা কাজ করো তুমি। এরিস হতভম্ব কণ্ঠে বলল,
আমার কি করলাম আমি? শ্বেতা হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে নাক টানতে টানতে বলল, আমি তোমায় একটা খুশির সংবাদ দিতে উত্তেজিত হয়ে কনফারেন্স রুমে দৌড়ে গিয়েছিলাম। ওই লোকগুলো আমার দিকে ওভাবে তাকিয়েছিল, ওটা কি আমার দোষ? তারপরেও তুমি আমার কথা না জেনে না শুনে নিজের মন মর্জি চালালে। আমাকে শরীরে অনেক ব্যথা দিয়েছো তুমি। কথাগুলো বলে আবারও কাঁদতে লাগলো শ্বেতা। এরিস একটা দীর্ঘশ্বাস ফেলে তার চোখের পানি মুছে দিতে দিতে শান্ত অথচ শীতল কণ্ঠে বলল, কি করব বলো এডিকশন? তোমার প্রতি অন্য কারো সামান্যতম দৃষ্টি যে আমার সহ্য হয় না। সত্যি বলতে আমার ভালোবাসার ধরনটাই এমন। আর সত্যিকার অর্থে আমার আসক্তিময় কঠোর ভালোবাসায় তোমাকে আজীবন সহ্য করে যেতে হবে। শ্বেতা এরিসের বুকের কাছে জোরে একটা কামড় বসিয়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এরকম একটা সুযোগ শুধু আমি পাই, তখন দেখবে তোমার কি নাজেহাল অবস্থা করি আমি। এরিস শ্বেতাকে একটা বাঁকা হাসি উপহার দিয়ে তৎক্ষণাৎ বলে উঠল, মহারানীর আদেশ শিরোধার্য। এবার বলো, কি তোমার সেই খুশির সংবাদ যেটা দেওয়ার জন্য তুমি এত উত্তেজিত হয়ে পড়েছিলে? এরিসের শেষ কথাগুলো শুনে সে তার উত্তেজনা একদম থেমে গেল যেন। মুহূর্তেই তার চোখে মুখে ভর করলো একরাশ উপচে পড়া খুশি, আনন্দ, কিছুটা সংকোচ। এরিস সেটা লক্ষ্য করে তার চিবুক ধরে মুখখানা নিজের দিকে ঘুরে সদ্বিঘ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হলো বলো, কিসের খুশির সংবাদ? শ্বেতা অনেকক্ষণ সময় নিয়ে নিজেকে প্রস্তুত করে একটা দীর্ঘশ্বাস ফেলে হঠাৎ এরিসের একটা হাত নিজের পেটের কাছে নিয়ে রাখলো। তারপর তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে অতি মোলায়েম কণ্ঠে বলল, আমি প্রেগনেন্ট। কথাটা বলে এরিসের মুখপানে তাকে একটা মুচকি হাসির রেখা টানলো এরিস। অথচ এরিস অবিশ্বাস্য বিস্ফোরিত সে দৃষ্টিতে শ্বেতার দিকে তাকিয়ে রইল। তারপর তার দৃষ্টি আপনা আপনি চলে গেল তার হাত ধরে রাখা শ্বেতার তলপেটের দিকে। কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে তাকিয়ে থাকার পর এরিস হঠাৎ অত্যন্ত উত্তেজিত হয়ে দুই হাতে শ্বেতাকে কোলে নিয়ে ঘূর্ণির মতো চারদিকে ঘুরপাক খেতে লাগলো আর প্রবল উচ্ছ্বাসিত কণ্ঠে চিৎকার করে বলতে লাগলো, আমি বাবা হতে যাচ্ছি এডিকশন, আর তুমি মা। আবার আমাদের সন্তান পৃথিবীতে আসতে চলেছে। ইয়াহু! এদিকে ক্রমাগত ঘূর্ণিতে শ্বেতার মাথা চক্কর দিতে লাগলো। তাই সে চোখ দুটো খিচে বন্ধ করে অস্থির কণ্ঠে বলতে লাগলো, আমাকে নিচে নামাও এরিস প্লিজ, ভয় লাগছে আমার। এরপর এরিস শ্বেতাকে বিছানায় শুয়ে দিয়ে তার তলপেট উন্মুক্ত করে সেখানে অতি যত্ন সহকারে হাত বোলাতে বোলাতে কয়েকটা চুমু খেলো। তারপর সে তার চোখে মুখে অগণিত চুমু খেলো। ঠিক প্রথমবার তার সন্তান আগমনের খুশির মতো আজকেও তার তেমন খুশি অনুভূত হলো। তারপর শ্বেতার কপালে কপাল থেকে চোখ দুটো বন্ধ করে এরিস উত্তেজিত অথচ ফিসফিস করে বলতে লাগলো, ধন্যবাদ তোমায় দ্বিতীয়বার আমাকে বাবার সুযোগ করে দেওয়ার জন্য, আমার ভাঙা হৃদয়টাকে পুনরায় শীতল করে দেওয়ার জন্য। সেটাও চোখ জোড়া বন্ধ করে একই কণ্ঠে বলে উঠল, তোমাকেও ধন্যবাদ এরিস, আমাকে পুনরায় মা হওয়ার সুযোগ দিয়ে পরিপূর্ণতা দেওয়ার জন্য। এবার আর আমার সন্তানকে হারাতে দেব না আমি। সমগ্র দুনিয়ার বিরুদ্ধে লড়াই করে হলেও তাকে আগলে রাখবো। আমিও এবার আমার সন্তানের গায়ে কোনো আঁচড় লাগতে দিব না। সমগ্র ইটালি জানবে আমার বাবার সুসংবাদের কথা। ইটালির প্রত্যেকটা শহরে শহরে আনন্দের বন্যা বয়ে দিব আমি। সেটা মুচকি হেসে বলল, আগে নিজের পরিবারের মানুষদের তো মিষ্টি মুখ করাও। তোমাকে সবার আগে এই খুশির খবরটা দিব বলেই তো আর কাউকে এই কথা জানাইনি আমি। ও হ্যাঁ তাই তো, কিন্তু তার আগে তো আমায় মিষ্টিমুখ করতে হয়। সেটা কিভাবে? এইভাবে বলে আবার সে তার অধরে অধর ডুবিয়ে দিল এরিস। সে তো একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবলো, এ লোকটা জীবনেও পাল্টাবে না। এরিসও সে তার সন্তান আগমনের খবর পেয়ে সমগ্র অ্যাড্রিয়ানা প্যালেস আজ অত্যন্ত সুন্দরভাবে সেজে উঠেছে। ইটালির বিভিন্ন শহরের অসংখ্য ধনী ও প্রভাবশালী ব্যক্তিবর্গ সেখানে এসে উপস্থিত হয়েছে। খুবই জাঁকজমকপূর্ণ একটা পার্টির আয়োজনে করা হয়েছে। এই মুহূর্তে গোটা ইটালি জেনে গেছে এরিস অ্যান্ড্রিয়ানা বাবা হতে চলেছে। তাই ইটালির বিভিন্ন শহরে শহরে উৎসবের আয়োজন শুরু হয়ে গিয়েছে। ব্ল্যাক গ্লিটার গাউন পরিহিত শ্বেতা এবং ব্ল্যাক স্যুট জিন্স পরিহিত এরিসকে একদম পারফেক্ট কাপড় লাগছে। অনুষ্ঠানের সকলের মধ্যমণি তারা। যখন দুজন একে অপরের সাথে মিলে কাপল ডান্স করছিল তখন সবাই উচ্ছ্বাসিত কণ্ঠে বলেছিল দে আর মেড ফর ইচ আদার। এই পার্টিতে নামি দামি গেস্টদের সাথে আরও উপস্থিত ছিল ফারহান, ভ্যালেরিয়া, অ্যামেলিয়া, মিস্টার লতিফ আবরার শেখ ও মিসেস সামিরা আবরার শেখ। শ্বেতা ও এরিস এই বিশেষ দিনটিতে শেখ দম্পতি উপস্থিত না থেকে কিছুতেই পারছিলেন না। পার্টির এক ফাঁকে শ্বেতার সাথে দুজন কুশল বিনিময় করলেন। বহুদিন পর নিজের কন্যারূপী মাহিরাকে দেখতে পেয়ে তাদের যেন অন্তর শীতল হলো। তেমনি শ্বেতা তাদেরকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়ল।
কথাবার্তার এক পর্যায়ে হঠাৎ মিসেস সামিরা ভেজা কণ্ঠে বলে উঠলেন। শ্বেতা মিসেস সামিরা হাত চেপে ধরে অত্যন্ত আবেগঘন কণ্ঠে বলতে লাগলো, তুই তো নিজের আসল পরিচয় জানিস মা, নিজের আসল পরিবারকে পেয়ে গেছিস, কিন্তু আমরা তো তোকে পেয়ে নিজেদের মেয়ে হিসেবে বুকে আগলে নিয়েছিলাম। আমাদের এক মেয়ে চলে গেছে আর তুই এসে সেই শূন্যস্থান পূরণ করেছিলি। এখন তুইও যদি আমাদের শেষ চলে যাস তাহলে আমরা কি নিয়ে বাঁচবো বল? আমরা তো নিঃসন্তান হয়ে যাবো আমরা। শ্বেতা মিসেস সামিরা হাত চেপে ধরে অত্যন্ত আবেগঘন কণ্ঠে বলতে লাগলো, আমি তোমাকে আর বাবাকে কখনো ভুলিনি মাম্মা, আর না কখনো ভুলতে পারবো। তুমি আর বাবা হলে আমার দ্বিতীয় বাবা মা। তোমরা আমায় নতুন রূপে দ্বিতীয়বার জন্ম দিয়েছিলে, তাই তোমাদের ছেড়ে যাওয়া আমি কখনো ভুলেও চিন্তাও করতে পারি না। কিন্তু সেই সাথে আমার আসল পরিবারের কাছেও তো আমার ফিরতে হবে, কারণ আমার মন বলছে তারা এখনো আমার পথ চেয়ে বসে আছে। মিসেস সামিরা অস্থির হয়ে সে তাকে জিজ্ঞেস করলেন, তাহলে তুই কি একেবারের জন্য তাদের কাছে ফিরে যাবি? হ্যাঁ, আমাকে যেতেই হবে। তবে আমি তোমাদের মেয়ে হয়েও থাকবো। তোমাদের সাথে আমার সম্পর্ক আর যোগাযোগ আজীবন থাকবে। হঠাৎ লতিফ আবরার শেখ শ্বেতাকে জিজ্ঞেস করলেন, মাহিরা মা, আমি শুনেছি তুই কয়েক মাস যাবৎ ধাপে ধাপে একটা সার্জারি করাচ্ছিস, যেটা আরও 2-3 মাস কন্টিনিউ করতে হবে। এর মাধ্যমে তুই তোর আগের চেহারা পুরোপুরি না হলেও প্রায় শতভাগ ফিরে পাবি। তখন কি আমরা তোকে আমাদের মেয়ে মাহিরা হিসেবে পরিচয় দিতে পারবো না? শ্বেতা নিজের আগের চেহারা ফিরে পাওয়ার জন্য এরিসের সম্মতি সহকারে পুনরায় নিজের চেহারা প্লাস্টিক সার্জারি করাচ্ছে। এটি মূলত কানাডার একদল বিখ্যাত অতি উন্নত প্লাস্টিক সার্জনদের মাধ্যমে করানো হচ্ছে। এর জন্য তাকে ধাপে ধাপে কয়েকবার রিকনস্ট্রাকটিভ ও কসমেটিক সার্জারির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তার আগের চেহারার ছবিগুলোর মাধ্যমে একটি 3D মডেল তৈরি করে AI প্রযুক্তি বা মডার্ন মেডিকেল টিম মুখের কাঠামো বিশ্লেষণ করে চেহারার ডিজাইন বানিয়েছে। এভাবে প্রথমে তার বোন স্ট্রাকচার, এরপর স্কিন গ্রাফট, তারপর নাক, মুখ, ঠোঁট আলাদা করে ঠিক করা হচ্ছে। এতে স্কিন কালার, টেক্সচার মেলাতে হয় বিশেষ জেনেটিক স্কিন ট্রান্সপ্লান্ট বা সিনথেটিক স্কিন দিয়ে। ইতিমধ্যে শ্বেতার চেহারা প্রায় 50% আগের চেহারা মতো হয়ে গিয়েছে। সেই সাথে বাকিটাও কয়েক মাসের মধ্যে হয়ে যাবে। শ্বেতা লতিফ আবরার শেখের হাত ধরে কোমল কণ্ঠে বলতে লাগলো, আমি আমার নিজের সত্তায় ফিরতে চাই বাবা, নিজের রূপে ফিরতে চাই। কিন্তু এর জন্য তোমরা আমায় মেয়ে হিসেবে পরিচয় দিতে পারবে না এমনটা নয়। তোমরা না হয় আমাকে নতুন রূপে নতুনভাবে মেয়ে হিসেবে আগলে নিও। লতিফ আবরার শেখ শ্বেতার মাথায় যত্ন সহকারে হাত বুলিয়ে দিলেন। মিসেস সামিরাও তার মাথায় স্নেহের হাত বুলিয়ে দিতে দিতে বললেন, দোয়া করি তোদের ভবিষ্যৎ যেন খুব সুন্দর আর সুখের হয়, খুব শান্তিতে স্বামী সন্তান নিয়ে যেন সুখে সংসার করতে পারিস। শ্বেতা মুচকি হাসলো। পরক্ষণে কিছু একটা নজরে পড়তেই তার ভ্রুজোড়া আচমকা কুঁচকে গেল। মুহূর্তেই চোয়ালদয় শক্ত হয়ে গেল তার, কারণ সে সামনে দেখতে পেল লাল চুলের একটি রাশিয়ান যুবতী ড্যাব ড্যাব করে এরিসের দিকে তাকিয়ে রয়েছে, যেন মুখ দিয়ে এক্ষুনি তাকে গিলে খাবে। আবার কিছুক্ষণ পরপর লাল টকটকে লিপস্টিক লাগানো ঠোঁট কামড়ে ধরছে, সেই সাথে রহস্যময় বাঁকা হাসছে। অথচ এরিসের দিকে কোনো খেয়াল নেই। সে কয়েকজন ইটালিয়ান ধর্নাঢ্য ব্যক্তির সাথে আলাপচারিতায় ব্যস্ত। সেটা এক পলক অগ্নিদৃষ্টিতে তার দিকে তাকিয়ে হাতজোড়া মুষ্টিবদ্ধ করে মেয়েটির দিকে এগিয়ে গেল। লাশময় দেখতে লাল চুলের রাশিয়ান মেয়েটির নাম নাতালিয়া পেট্রোভা। রাশিয়ান গ্যাংস্টার আলেক্সে পেট্রোভার একমাত্র আদরের দুলালি সে। এরিসের আমন্ত্রণে বাবার সাথে প্রথম ইতালিতে আগমন হয়েছে তার। প্যালেসে এসেই প্রথমে তার নজর আটকে যায় সুদর্শন ও কঠোর ব্যক্তিত্বময় এরিসের মুখপানে। যদিও সে জানে কি উপলক্ষে তাদের এখানে আগমন ঘটেছে, কিন্তু কিছুটা দেরিতে উপস্থিত হওয়ার এরিসের স্ত্রী মূলত কে সেটা সম্পর্কে সঠিকভাবে সে অবগত নয়। এদিকে সে তার নাতালিয়ার কাছাকাছি হেঁটে এসে বুকে 2 হাত গুজে তার সামনাসামনি দাঁড়ালো। তারপর কঠোর চেহারায় এক ভ্রুজে অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল, যেন দৃষ্টির মাধ্যমে ভস্ম করে দিতে চাচ্ছে তাকে। এদিকে নাতালিয়া তার সামনে হঠাৎ একজন সুদর্শন স্লিম ফিগারের আধুনিক আর রমণীকে দেখতে পেয়ে তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। বেশ কিছুক্ষণ এভাবে কেটে যাওয়ার পর নাতালিয়া পরিষ্কার ইংরেজিতে সে তার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, কে তুমি? এই অনুষ্ঠানে কোনো গেস্ট? আর আমার সাথে কি পরিচিত হতে এসেছো? শ্বেতা কিছুক্ষণ স্থির দৃষ্টিতে নাতালির দিকে তাকিয়ে থেকে তারপর ক্যাটক্যাটে ইংরেজিতে গম্ভীর কণ্ঠে বলল,
তোমার সাথে আমার কিছু কথা আছে, বাইরে চলো। কথাগুলো বলে নাতালিয়ার উত্তরের অপেক্ষা না করেই তার হাত ধরে টানতে টানতে বাইরের দিকে নিয়ে যেতে লাগলো শ্বেতা। নাতালিয়া প্রথমে হতভম্ব হয়ে গেল, পরক্ষণে তাকে অনুসরণ করে হেঁটে যেতে লাগলো। অ্যান্ড্রিয়ানো প্যালেসের সামনে বিশাল বড় সুইমিং পুলের পাশে এই মুহূর্তে অবস্থান করছে শ্বেতা ও নাতালিয়া। চারপাশে তীব্র আলোক সজ্জায় সুইমিং পুলের নীল রঙের পানি ঝলমল করছে। চারিপাশে বইছে হিমশীতল বাতাস, খুব সম্ভবত স্নোফলের আগমনী বার্তা। শ্বেতা ঈগল দৃষ্টিতে নাতালিয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে শীতল কণ্ঠে বলল, কিছুক্ষণ আগে যে পুরুষটার দিকে তুমি বাঁকা নজরে তাকাচ্ছিলে, তার পরিচয় সম্পর্কে জানো? অথবা তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কোনো আইডিয়া আছে? নাতালিয়া স্মিত হেসে বলল, আমি খুব ভালো করেই জানি। হি ইজ দ্য মোস্ট হ্যান্ডসাম হোয়াট এভার, আই ডোন্ট কেয়ার। নাতালিয়ার শেষের কথাগুলো শুনে শ্বেতার সর্বাঙ্গ জ্বলে উঠল যেন। দাঁতে দাঁত পিষে অগ্নিদৃষ্টিতে সে নাতালিয়ার দিকে তাকালো। পরনারীর মুখ থেকে নিজের একান্ত ব্যক্তিগত প্রিয় মানুষটিকে ভালো লাগার কথা শুনে তার মেজাজ মুহূর্তের মাঝে সপ্তমে উঠে গেল। তবু সে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে যথাসম্ভব শান্ত করে বলতে লাগলো, তুমি কি জানো সে বিবাহিত এবং তার একজন স্ত্রী আছে? তার স্ত্রী বর্তমানে সন্তান সম্ভবা নারী। নাতালিয়া গা ছাড়া ভাব নিয়ে দাঁড় ছাড়া ভঙ্গিতে বলল, তার স্ত্রী থাকলেও এখন থেকে তার দিকে নজর দিতে কিংবা যোগ পেতে তার সাথে ফ্ল্যাট করতেও আমি কিছু হাঁটব না। আমার রূপ যৌবন যন্ত্র ঠিকই তাকে আমার দিকে আকর্ষণ করবে। আর তাছাড়া আমার বাবা রাশিয়ার একজন শক্তিশালী গ্যাংস্টার, এলিস অ্যাডিয়ালনোর আমার করে পেতে দরকার হলে আমার বাবার ক্ষমতা প্রয়োগ করব আমি। নাতালি এই মুহূর্তে জানতো না যে সে এরিস অ্যান্ড্রিয়ানোর স্ত্রীর সামনে দাঁড়িয়ে কথা বলছে। জানলে হয়তো সরাসরি কথাগুলো বলার সাহস পেত না। অপরদিকে শ্বেতার ধৈর্যের সীমানা পুরোপুরি ভেঙে গেল। অস্ফুট অথচ তীব্র একটা গর্জন করে আচমকা ছুটে গিয়ে সে নাতালিয়ার চুলের মুঠি শক্ত করে ধরে কিছুটা ঝুঁকে তার মাথাটা সুইমিং পুলের পানির মধ্যে প্রচণ্ড জোরে চেপে ধরল। আচমকা আক্রমণে নাতালিয়া হতভম্ব হয়ে গেল। সেই সাথে পানির মধ্যে নিঃশ্বাস নিতে না পারায় ছটফট করতে করতে শ্বেতার কাছ থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করতে লাগলো। সেই সাথে অস্ফুট গোঙানি করতে লাগলো। কিন্তু শ্বেতার শরীরে হঠাৎ করে যেন অপরিসীম শক্তি ভর করেছে। শ্বেতা তীব্র রাগে গজগজ করতে করতে ভয়ঙ্কর ক্রুদ্ধ কণ্ঠে বলতে শুরু করলো, Erich Adriano is only mine. I'm his first and last love, his lawful wife, and his everything. তাকে পাওয়ার চিন্তা ভাবনা করা তো দূর, তার দিকে সামান্যতম দৃষ্টি দিলেও না তোর চোখ দুটো উপড়ে ফেলবো আমি, এমনকি জানেও মেরে ফেলতে পারি। তবে নিজের কবর নিজে খোঁড়ার ইচ্ছে থাকলে এরিসের ধারে কাছে একবার ঘেঁষে দেখিস, ও তোকে একদম জীবন্ত পুঁতে ফেলবে। কথাগুলো বলে নাতালিয়া চুলের মুঠি ধরে টেনে পানি থেকে উঠালো শ্বেতা। নাতালিয়ার চোখ মুখ এই মুহূর্তে ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। প্রচণ্ড জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিচ্ছে সে। আরেকটি হলে তার প্রাণ পাখি বোধহয় বেরিয়ে যেত। শ্বেতা আবারও তার চুল ধরে তীব্র টান দিতে নাতালিয়া নিষ্প্রাণ চোখে শ্বেতার দিকে তাকালো। শ্বেতা তার দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে কঠোর কণ্ঠে শাসিয়ে বলল, এই শেষবারের মতো তোকে ছেড়ে দিলাম আমি। নেক্সট টাইম তোকে শুধু এরিসের আশেপাশে কেন, গোটা ইতালিতেও যেন আর না দেখি। মাইন্ডেড ব্লাডি ইডিয়ট। কথাগুলো বলে নাতালিয়াকে নিচের দিকে ছুঁড়ে ফেলে দিল শ্বেতা। নাতালিয়া মেঝেতে পড়ে যেতেই শ্বেতার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থেকে রেগে গজগজ করতে থাকলেও সরাসরি কিছু বলল না। তারপর উঠে দাঁড়িয়ে রাগে কাঁপতে কাঁপতে দ্রুত সেখান থেকে প্রস্থান করলো। নাতালিয়া চোখের আড়াল হতেই শ্বেতা একটা দীর্ঘশ্বাস পেলে পেছনে ফিরতেই অবছায়ার মতো আচমকা অ্যারিসকে দেখে থমকে গেল। স্ট্যাচুর মতো স্থির দণ্ডায়মান হয়ে শ্বেতার থেকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে রয়েছে এরিস। তার এক হাতে একটা ওয়াইন গ্লাস এবং অপর হাতে একটি জ্বলন্ত সিগারেট ধরে রাখা। দৃষ্টি জুড়ে তীক্ষ্ণতা, ঠোঁটের কোণে চিরাচরিত বাঁকা হাসি। শ্বেতার রাগ এরিসকে দেখে মোটেও কমল না, বরং তীর করে বৃদ্ধি পেল। সে দৃঢ় পায়ে এগিয়ে গিয়ে এরিসের মুখে মুখে দাঁড়ালো।
এরিস ওয়াইন গ্লাসে একটা চুমুক দিয়ে পরক্ষণে সিগারেটে একটা লম্বা টান দিল। তারপর সে তার দিকে কিছুক্ষণ দৃষ্টি স্থিরভাবে তাকিয়ে থেকে তার কানের কাছে মুখ নিয়ে হাসকে কণ্ঠে জিজ্ঞেস করলো, Why are there burning spurs in my beloved's eyes? Even the bite of my addiction is so sweet. মুহূর্তে শ্বেতার অভিমানী ক্রোধ যেন তরতরে বৃদ্ধি পেয়ে গেল। সে আচমকা এরিসের অধর জোড়ার মাঝে নিজের অধর যুগল বসিয়ে দিল। আকস্মিক এমন কাণ্ডে এরিস প্রথমে হতভম্ব হয়ে গেল, পরক্ষণে তার ঠোঁটের কোণের বাঁকা হাসির রেখা আরও প্রস্ফুটিত হলো। শ্বেতার তীব্র চুম্বন একসময় আক্রোশে রূপান্তরিত হলো। দৃঢ় একটা কামড় বসিয়ে দিল সে এরিসের ঠোঁটে। তাতে এরিসের ঠোঁটের খানিকটা অংশ কেটে গেল, সে টু শব্দটি পর্যন্ত করল না। বেশ অনেকক্ষণ পর শ্বেতা তার ঠোঁট জোড়া ছেড়ে দিল। কিছুক্ষণ জোরে জোরে নিঃশ্বাস নিয়ে এরিসের মুখপানে সুচালা দৃষ্টিতে তাকিয়ে থাকলেও তাকে যথারীতি নির্বিকার দেখে সে আরও রেগে গেল। এরিস শ্বেতার দিকে এক চোখ চিপ মেরে ফিছেল হেসে ঠোঁটের রক্তখানি আলগোছে মুছে নিল। তারপর সেটাকে এক টানেই নিজের কাছে টেনে নিয়ে তার কানের লতিতে জিভ ছুঁয়ে ডিপ ভয়েসে বলে উঠল,